মুম্বাই, স্বপ্নের শহর। কিন্তু এই ঝকঝকে উঁচু ইমারতগুলোর আড়ালে আরেকটা মুম্বাইয়ের হৃৎপিণ্ড ধুকপুক করে। গিরগাঁওয়ের চাল, কাঠের ঘোরানো সিঁড়ি, লাল টালির চাল আর সারিবদ্ধ 10 বাই 12 ফুটের কিছু খুপড়ি ঘর। ভোর 4টে বাজতে না বাজতেই এই চালের এক কোণের ঘর থেকে ফোড়নের কড়া সুবাস ছড়াতে শুরু করে। ঘরটা প্রভাবতীর অন্নপূর্ণা খানাবলি, ভাতের হোটেল। প্রভাবতীর বয়স 50 পেরিয়েছে। পরিশ্রমে চামড়ায় ভাঁজ পড়েছে, কিন্তু চোখের দৃষ্টিতে অদ্ভুত এক প্রশান্তি। পরনে সাধারণ ফ্যাকাশে রঙের সুতির শাড়ি, কপালে বড় কুমকুম আর হাতে দুটো সবুজ কাঁচের চুড়ি। এটাই তার রোজকার রূপ। আজকের দিনটা অবশ্য অন্যরকম। আজ তার একমাত্র মেয়ে সর্বরীর স্বাদ। গত 15 রাত জেগে নিজের হাতে একটা কাঁথা গধুড়ি সেলাই করেছে প্রভাবতী। এটা শুধু কাপড়ের টুকরো নয়, এতে মেশানো আছে সর্বরীর ছোটবেলার প্রথম জামা, প্রভাবতীর বিয়ের পুরনো পৈঠানি শাড়ির পাড় আর সর্বরীর মৃত বাবার পুরনো শার্টের অংশ। মায়ের আদর আর স্মৃতির দিয়ে বোনা এই কাঁথাটা সযত্নে একটা সাধারণ কাগজে মুড়িয়ে পুরনো ব্যাগে ভরে প্রভাবতী এসটি বাসস্ট্যান্ডের দিকে পা বাড়াল। বাসের একটানা খটখট শব্দের মাঝেও তার মন পড়েছিল আলিবাগের দিকে। আমার সরুকে কেমন দেখতে লাগছে? ওর কি কাঁথাটা পছন্দ হবে? এই একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছিল মাথায়। আলিবাগের সমুদ্র সৈকতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোস্টাল ক্রাউন রিসর্ট। 30 একর জুড়ে ছড়ানো এই বিশাল সাম্রাজ্য, কাঁচের চোখ ধাঁধানো ইমারত, সবুজ লন আর পার্কিংয়ে অডি বিএমডাব্লিউর সারি। সাধারণ মানুষের বুক ঢিপঢিপ করার মতো জায়গা। আজ পুরো রিসর্ট বুক করা হয়েছে সর্বরীর সাধের অনুষ্ঠানের জন্য। ভেতরের বিশাল এসি হলে টাকার গন্ধ যেন বাতাসে ভাসছে। বিদেশ থেকে আনা সাদা আর গোলাপি অর্কিড দিয়ে সাজানো চারপাশ। মখমলের বিশাল সোফায় বসে আছে সর্বরী, পরনে লাখ টাকার ডিজাইনার শাড়ি, গা ভর্তি ভারী হীরের গয়না। কিন্তু মাতৃত্বের স্নিগ্ধতার চেয়ে তার চোখে মুখে আভিজাত্যের অহংকারটাই বেশি উগ্র। পাশে দাঁড়িয়ে তার স্বামী বিহান, পরনে চরম দামি পোশাক, হাতে রোলেক্স ঘড়ি আর চোখে মুখে আমি পৃথিবীর সেরা ব্যবসায়ী গোছের দম্ভ। বিহানের মা বিশাখাবাই তো মাটিতে পাই ফেলছেন না। সর্বরীর শাড়ি দেখিয়ে অতিথিদের জোর গলায় বলে বেড়াচ্ছেন, আমার ছেলে প্যারিস থেকে আনিয়েছে, আমাদের তো আর এসবের অভাব নেই, স্টেটাস কাকে বলে আমাদের দেখে শিখুন। দুপুর 12টা, বাস থেকে নেমে রিকশা করে রিসর্টের বিশাল গেটে পৌঁছালো প্রভাবতী। তার সাধারণ চেহারা আর এই রিসর্টের চাকচিক্য দুটো একেবারেই বিমানান। সিকিউরিটি গার্ড তাকে আটকালেও আমি সর্বরীর মা বলায় সন্দিগ্ন চোখে ভেতরে ঢুকতে দিল। ভারী কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এসির ঠান্ডা বাতাস গায়ে লাগলো প্রভাবতীর। কিন্তু তার চেয়েও হিমশীতল ছিল ভেতরের মানুষগুলোর দৃষ্টি। দামি পারফিউম আর চড়া ইংরেজির মাঝে সাধারণ সুতির শাড়ি আর হাওয়াই চুটি পরা প্রভাবতীকে দেখে ফিসফাস শুরু হলো। কে এই মহিলা? কাজের লোক নাকি? বিশাখাবাইয়ের মুখ অপমানে লাল হয়ে উঠল। সবকিছু উপেক্ষা করে প্রভাবতী সোজা মেয়ের কাছে গেল। মাথায় হাত বুলিয়ে পরম মমতায় বলল, কেমন আছিস মা? শরীর ঠিক আছে তো? সর্বরী আর চোখে শাশুড়ি আর স্বামীর দিকে তাকালো। অস্বস্তিতে গুটিয়ে গিয়ে আমতা আমতা করে বলল, আমি আমি ঠিক আছি, কিন্তু তুমি এভাবে কেন এলে মা? একটা ভালো শাড়ি অন্তত পরতে পারতে, আমার সব বন্ধুরা আছে এখানে। কথাটা তীরের মতো বিঁধল প্রভাবতীর বুকে, কিন্তু কষ্টটা গিলে নিল সে। এবার উপহার দেওয়ার পালা। হলের মাঝে রূপোর দোলনা, সোনার চেন, ইতালির ব্র্যান্ডেড জামাকাপড়ের স্তূপ। প্রভাবতী তার পুরনো ব্যাগ থেকে কাগজের মোড়কটা বের করল, মেয়ের হাতে দিয়ে আদরের স্বরে বলল, এই নে মা, রাত জেগে নিজের হাতে বুনেছি, তোর বাবার শার্টের টুকরোও আছে এতে। আমার নাতিকে এটাই পরাবি, কারো নজর লাগবে না, আর মায়ের পাবে। সর্বরী মোড়কটা খুলতেই পুরনো কাপড়ের সেই রংচঙে কাঁথা বেরিয়ে পড়ল। হলঘর মুহূর্তে নিস্তব্ধ। পরের সেকেন্ডেই বিশাখাবাইয়ের কর্কশ গলা চিরে দিল সেই নীরবতা। এই সব কি অলক্ষণে কাণ্ড! এই নোংরা ভিখারিদের মতো ছেঁড়া কাঁথা গায়ে দেবে আমার বিহানের ছেলে? সর্বরী, ইনি তোমার মা নাকি রাস্তার ভিখারি? আমাদের বাড়ির কুকুরও তো এর চেয়ে ভালো জায়গায় ঘুমোয়। প্রভাবতী চমকে পেছনে ফিরল। এগুলো ছিঁড়া ন্যাকড়া নয় বিআইন মশাই,
এতে আমার জান মেশানো আছে, এতে স্নেহের ওম আছে। চুপ করো তুমি, গর্জে উঠল বিহান। এমনভাবে তেড়ে এলো যে অতিথিরাও চমকে গেল। কিসের ওম? চালের ওই সস্তা হোটেল চালানো মহিলা তুমি? তোমার কোনো ধারণা আছে এটা কোস্টাল ক্রাউন রিসোর্ট? এটা তোমার ওই গিরগাঁওয়ের বস্তি নয়। বিহান আরও কাছে এসে দাঁতে দাঁত চেপে বলল, তোমাকে এখানে ডাকাটাই সবচেয়ে বড় ভুল হয়েছে। তোমার নিজের কোনো যোগ্যতাই নেই এটা বোঝার। এই কাঁথার দাম কত? 10 টাকা? 20 টাকা? আমার পায়ের জুতোর দাম তোমার হোটেলের পুরো মাসের রোজগারের চেয়ে বেশি। আর তুমি আমার ছেলেকে এই রাস্তার নোংরা কাপড় দিচ্ছ? তোমার ওই বস্তির বিশ্রী গন্ধ বেরোচ্ছে এটা থেকে। এক ঝটকায় সর্বরীর হাত থেকে কাঁথাটা কেড়ে নিল বিহান। বিহান, না! প্রভাবতীর গলা দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। কিন্তু কোনো ভ্রুক্ষেপ না করে বিহান সেই পরম যতন করে বোনা কাঁথাটা হলের এক কোণে রাখা বড় ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। শ্মশানের নীরবতা নামল ঘরে। কেউ কেউ মুচকি হাসল। প্রভাবতী সর্বরীর দিকে তাকালো। তার চোখ বলছিল, সর্বরী, কিছু বল, তোর স্বামীকে থামা, তোর মায়ের এত বড় অপমান হচ্ছে। কিন্তু সর্বরী মাথা নিচু করে রইল। টাকার অন্ধ মোহ তার চোখ এমনভাবে বেঁধে ফেলেছিল যে মায়ের চোখের জল তার নজরেই এলো না। নিজের মেকি আভিজাত্য আর স্বামীর রাগের ভয়ে সে একটা টোঁ শব্দও করল না। উল্টে মায়ের দিক থেকে মুখ ঘুরিয়ে নিল। প্রভাবতীর চোখ থেকে এক ফোঁটা জল পড়ল না ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে কিছু একটা চিরকালের মতো ভেঙে চুরমার হয়ে গেল। যে মেয়ের জন্য সে নিজের জীবনটা ছাই করে দিল, সেই মেয়ে আজ টাকার সামনে বোবা হয়ে দাঁড়িয়ে আছে। সে কোনো চেঁচামেচি করল না। শান্ত পায়ে হেঁটে ডাস্টবিনের কাছে গেল। ঝুঁকে কাঁথাটা তুলে নিল। ময়লা লেগে যাওয়া কোণটায় আলতো করে হাত বোলালো, যেন ওটা কোনো কাপড় নয়, তার নিজেরই সন্তান। তারপর সেটাকে সযত্নে ভাঁজ করে বুকে জড়িয়ে ব্যাগে ঢোকালো। কাঁচের দরজা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় পেছন থেকে বিশাখাবাইয়ের হাসির গলা ভেসে এলো। যাক বাবা, আপদ গেল। এই ওয়েটার, ওখানে একটু রুম ফ্রেশনার স্প্রে করতো, বস্তির গন্ধ বেরোচ্ছে। প্রভাবতী একবারও পেছনে ফিরে তাকায়নি। মুম্বাই ফেরার ৩-৪ ঘন্টার বাসযাত্রা যেন কয়েক যুগের মতো ঠেকল। চোখের সামনে শুধু একটাই দৃশ্য, ডাস্টবিনে পড়ে থাকা কাঁথা আর সর্বরীর ঘুরিয়ে নেওয়া মুখ। রাত 10টা। গিরগাঁওয়ের চালে পিন পতন স্তব্ধতা। 10x12 ফুটের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল প্রভাবতী। ব্যাগ থেকে কাঁথাটা বের করে বুকে চেপে ধরল। ঘরের এক কোণে কাঠের ছোট জলচৌকির ওপর মৃত স্বামী মাধব রাওয়ের ছবি রাখা। ছবির সামনে বসে হু হু করে কেঁদে উঠল সে। সারাদিনের জমানো বাঁধ ভেঙে গেল। দেখলে তোমার সরুকে? টাকার এমন হাওয়া লেগেছে যে আজ মায়ের ভালোবাসাকেও তার চালের ভ্যাপসা গন্ধ বলে মনে হয়। কোথায় ভুল করলাম আমি? আমার শিক্ষায় খামতি ছিল, নাকি টাকার জোর বেশি? ছবির মাধবরাও যেন শান্ত হাসছিলেন। প্রভাবতীর স্মৃতি ফিরে গেল 20 বছর আগে। মাধবরাও মিলে কাজ করতেন। অভাবের সংসার হলেও সুখ ছিল। সর্বরীর বয়স তখন 5। হঠাৎ একদিন মিলে দুর্ঘটনায় মাধবরাও চলে গেলেন। প্রভাবতীর মাথায় আকাশ ভেঙে পড়ল। আত্মীয় স্বজন, পাড়াপড়শি শুধু সান্ত্বনা দিল, কেউ 1 টাকার সাহায্য করল না। এই কম বয়সী বিধবা এবার কি করবে? মেয়েকে বাঁচাবে কি করে? চারপাশে শুধু এই ফিসফাস আর কটূক্তি। কিন্তু প্রভাবতী রোদন করে বসে থাকেনি। ঘরে ঘরে ঘুরে ব্যাচেলার আর চাকুরিজীবীদের টিফিন দেওয়ার কাজ শুরু করল। ভোর 3টে উঠে রান্না করত। মুম্বাইয়ের সেই ভয়ঙ্কর বৃষ্টির রাত আজও তার গায়ে কাঁটা দেয়। হাঁটু জল রাস্তায়, এক হাতে টিফিনের ভারী ব্যাগ, অন্য হাতে ছাতা, আর আঁচলের তলায় লুকিয়ে থাকা ছোট্ট সর্বরী। দাদারের ব্রিজের নিচে বুক সমান জলে দাঁড়িয়ে নিজে ভিজছে, কিন্তু ছাতাটা ধরে রেখেছে টিফিন আর মেয়ের মাথার ওপর। খাবার ভিজে গেলে টাকা মিলবে না, আর টাকা না পেলে মেয়েটার জন্য দুধ আসবে কোথা থেকে? লোকে কটূক্তি করেছে, দেখো স্বামী মরেছে তবু কেমন সেজেগুজে খাবার বেচতে বেরিয়েছে। লালসার দৃষ্টিও সইতে হয়েছে, কিন্তু সে লড়ে গেছে। ধীরে ধীরে তার হাতের রান্নার সুনাম ছড়ালো। টিফিন থেকে তৈরি হলো অন্নপূর্ণা খানা বলি। আগুনের আঁচে চামড়া পুড়ে কালচে হলো, কিন্তু সর্বরীকে কোনো অভাব বুঝতে দেয়নি। দামি ইংরেজি মিডিয়াম স্কুলে পড়িয়েছে। সর্বরী জানত তার মা একজন সাধারণ হোটেলওয়ালি। কিন্তু সর্বরী বা এই পৃথিবী একটা ভয়ঙ্কর বড় সত্যি জানত না। প্রভাবতী হোটেলের টাকা শুধু জমায়নি, খুব বুদ্ধি করে বিনিয়োগ করেছিল। প্রথমে গিরগাঁওয়ের একটা ছোট ঘর, তারপর পাশের দুটো। যখন আলিবাগে জলের দরে জমি বিক্রি হচ্ছিল,
সে একরের পর একর পতিত জমি বাগান কিনে রেখেছিল। আজ ২০ বছর পর সে শুধু অন্নপূর্ণার প্রভাবতী নয়, মুম্বাইয়ের রিয়েল এস্টেট দুনিয়ার অন্যতম বড় নাম, প্রভা বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের সর্বেসর্বা। গিরগাঁও, দাদর, পোরেল জুড়ে তার অসংখ্য প্রপার্টি, আলিবাগে কয়েকশো একর জমি, মোট সম্পত্তি ১০০ কোটির ওপর। তবু সে চালে থাকত, সুতির শাড়ি পরত, কারণ সে জানত ঘাম না ঝরিয়ে আসা টাকা মানুষকে নষ্ট করে দেয়। সর্বরই দারিদ্র্য দেখেনি, তাই তাকে মাটির কাছাকাছি রাখতেই প্রভাবতী এই সাম্রাজ্য লুকিয়ে রেখেছিল। ভেবেছিল মেয়ে নিজের পায়ে দাঁড়ালে সব বুঝিয়ে দেবে, কিন্তু কলেজে উঠেই সে বিহানের মেকি বড়লোকির ফাঁদে পড়ে। প্রভাবতী অনেক বুঝিয়েছিল, কিন্তু মেয়ে শোনেনি। শেষমেশ মেয়ের সুখের জন্যই সে রাজি হয়। বিহান আর তার পরিবার ভেবেছিল প্রভাবতী একজন সাধারণ রাঁধুনি মাত্র, আর প্রভাবতীও তাদের সেই ভুল ভাঙায়নি। চোখ মুছল প্রভাবতী। মাধব রাওয়ের ছবির সামনে হাত জোড় করল। একজন মা হিসেবে আমি হেরে গেছি, কিন্তু আমি আর চুপ করে থাকব না। যে টাকার জোরে আমার জামাইয়ের এত অহংকার, সেই টাকার আর অহংকারের ভিত আমি উপড়ে ফেলব। তার চোখের দুঃখ তখন শুকিয়ে গেছে, সেখানে এখন জ্বলন্ত আগুন। পরদিন সকাল 11টা, নরিমন পয়েন্টের এক অভিজাত গ্লাস বিল্ডিং। সাধারণ শাড়ি পরা প্রভাবতী ভেতরে ঢুকতেই সিকিউরিটি গার্ড শটান স্যালুট করল। লিফটে 15 তলায় উঠে দেশপাণ্ডে অ্যাসোসিয়েটসের দরজা ঠেলল সে। অফিসের স্টাফরা তাকে দেখেই সসম্ভ্রমে উঠে দাঁড়াল। হাইকোর্টের নামজাদা উকিল শ্রীকান্ত দেশপাণ্ডে গত 15 বছর ধরে প্রভা বিল্ডার্সের সমস্ত আইনি দিক সামলান। প্রভাবতীকে দেখে তিনি চেয়ার ছেড়ে উঠে হেসে বললেন, আসুন প্রভাতাই, বসুন। কাল আলিবাগে সাধের অনুষ্ঠান কেমন হলো? রিসর্ট পছন্দ হয়েছে তো? প্রভাবতীর মুখে কঠিন পেশাদারিত্ব। দেশপাণ্ডে সাহেব, আমি পারিবারিক গল্প করতে আসিনি। আমার বিহানের সমৃদ্ধি ফাইন্যান্সের আদ্যপান্ত নারী নক্ষত্র জানা চাই। বিহানের? কেন তাই? সে তো নামকরা ফাইন্যান্স কোম্পানি চালায়। সেটাই তো জানতে চাই দেশপাণ্ডে সাহেব। আমি 20 বছর ধরে বাজারে বসে ব্যবসা করছি, মানুষের মুখ পড়তে আমি জানি। বিহানের লাইফস্টাইল, ওর গাড়ি, জলের মতো টাকা ওড়ানো, এসব কোনো কোঅপারেটিভ ফাইন্যান্স থেকে আসতে পারে না। ওর ব্যবসার টার্নওভার আর খরচের মধ্যে বিশাল ফারাক। আমার সন্দেহ ও কোনো বেআইনি কারবার বা জালিয়াতি করছে। কাল যদিও বড় কোনো জালিয়াতিতে ফাঁসে, আমার মেয়ের জীবন শেষ হয়ে যাবে। আমাকে সত্যির শিকড় অবধি পৌঁছাতে হবে। দেশপাণ্ডে চিন্তিত মুখে বললেন, আপনার সন্দেহ সত্যি হলে বিষয়টা খুব জটিল। শুধু কাগজপত্রে কিছু মিলবে না, ভেতরে লোক লাগবে। আমাদের প্রাইভেট ইনভেস্টিগেটর শিন্ডেকে লাগাতে হবে। যা খুশি করুন, 15 দিনের মধ্যে বিহানের ব্যবসার কাঁচা হিসেব আমার টেবিলে চাই, বলে সোজা বেরিয়ে গেল প্রভাবতী। 15 দিন পর প্রবল বৃষ্টিতে ভাসছে মুম্বাই। রাত 11টায় খানাবলি বন্ধ করে গাল্লায় বসে হিসেব করছে প্রভাবতী। তখনই কালো রেইনকোট গায়ে ঢুকল শিন্ডে, হাতে একটা মোটা চামড়ার ফাইল। কি আছে এতে শিন্ডে সাহেব? প্রভাবতীর গলায় চাপা উৎকণ্ঠা। শিন্ডে দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রভাতাই, আপনার সন্দেহ 100% সত্যি, কিন্তু সত্যিটা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর। বিহান কোনো ব্যবসায়ী নয়, ও একজন চরম নির্দয় হোয়াইট কলার ক্রিমিনাল। প্রভাবতীর পায়ের তলা থেকে মাটি সরে গেল। ফাইল খুলতেই অসংখ্য ফেক ব্যাংক স্টেটমেন্ট আর কিছু মানুষের ছবি বেরিয়ে পড়ল। শিন্ডে বলতে শুরু করল, এই সমৃদ্ধি কোঅপারেটিভ পুরোটাই একটা ভেলকি। ওরা রিটায়ার্ড কর্মী, বয়স্ক মানুষ আর গরিবদের টার্গেট করে। 12-15% সুদের লোভ দেখায়। মানুষ জীবনের শেষ সম্বল, পেনশনের টাকা, মেয়ের বিয়ের জমানো পুঁজি এখানে ফিক্সড ডিপোজিট করে। কিন্তু এই টাকা কোনো সরকারি অ্যাকাউন্টে যায় না। বিহান অসংখ্য শ্যাডো অ্যাকাউন্ট খুলেছে। গরিবদের এই কষ্টার্জিত টাকা সোজা সেই অ্যাকাউন্টগুলো হয়ে বিহানের ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যায়। এই টাকাতেই ওর মার্সিডিজ, ওর বিদেশ ভ্রমণ আর আপনার মেয়ের ডিজাইনার শাড়ি। প্রায় 30 কোটির ওপর জালিয়াতি করেছে লোকটা। কাল যদি মানুষ টাকা ফেরত যায়, ও কোম্পানি দেউলিয়া ঘোষণা করে পালাবে। হাজার হাজার গরিব মানুষ রাস্তায় এসে দাঁড়াবে, কেউ কেউ হয়তো আত্মহত্যাও করবে। শিন্ডে চলে গেল। প্রভাবতী পাথরের মতো বসে রইল। তার মনের ভেতর এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়েছে। একদিকে তার নিজের মেয়ে, যে এখন সন্তান সম্ভবা। বিহান জেলে গেলে সর্বরীর সংসার ছারখার হয়ে যাবে। নাতি বাবার পরিচয় পাবে না। সমাজ কি বলবে? একজন মায়ের বুক ফেটে যাচ্ছিল এই চিন্তায়।
অন্যদিকে ফাইলের ভেতরকার ওই গরিব সর্বশান্ত মানুষগুলোর ছবি। তার মনে পড়ল নিজের অতীত, সেই দিনগুলো যখন 10টা টাকার জন্য সে রাস্তায় রাস্তায় ঘুরেছে। এই খেটে খাওয়া মানুষগুলোই তো তার হোটেলের খাবার খেয়ে তাকে আজ এত বড় করেছে। আর আজ সেই গরিবের রক্ত চুষে তার মেয়ে আর জামাই প্রাসাদে থাকছে। না, প্রভাবতী নিজের মনেই গর্জে উঠল। আমার মেয়ের সুখের জন্য আমি 1000টা গরিবের উনুন নিভতে দেব না। পাপের টাকায় গড়া এই সংসার একটা অভিশাপ। আমার নাতির কপালে এই অভিশাপ আমি জুটতে দেব না। সর্বরীর মা হওয়ার চেয়েও আজ ওই হাজারো অসহায় মানুষের বিশ্বাসের রক্ষা করাটা আমার বড় ধর্ম। হাতে ফাইলটা তুলে নিয়ে সে সোজা ইকোনমিক অফেন্সেস উইং ইওডব্লিউ এর দিকে পা বাড়াল। ইওডব্লিউ এর ইন্সপেক্টর বিক্রম কদম সততার জন্য পরিচিত। সাধারণ শাড়ি পরা প্রভাবতীকে দেখে তিনি ভাবলেন কোনো গরিব মহিলা হয়তো বিল্ডারের প্রতারণার শিকার হয়েছেন। প্রভাবতী ফাইলটা টেবিলে রেখে বলল, আমার নয় স্যার, হাজার হাজার গরিবের সাথে প্রতারণা হয়েছে, আর এটা করেছে সমৃদ্ধি কোঅপারেটিভের মালিক বিহান। এতে ওর সমস্ত বোগাস অ্যাকাউন্ট আর টাকা সরানোর নিখুঁত প্রমাণ আছে। ফাইলটা ঘাঁটতেই কদমের চোখ কপালে উঠল। এত নিখুঁত প্রমাণ জোগাড় করতে আমাদের টিম লাগলে 6 মাস লাগত। এটা একটা নিখুঁত জাল। কিন্তু এই বিহান আপনার কি হয়? আপনি কেন ওর বিরুদ্ধে এত বড় প্রমাণ আনলেন? প্রভাবতীর গলা সামান্য কাঁপলেও সে দৃঢ় কণ্ঠে বলল, ও আমার নিজের জামাই, আমার একমাত্র মেয়ের স্বামী। কদম হতবাক। আপনি জানেন আপনি কি করছেন? এই প্রমাণ ফাইল হলে আগামী 24 ঘন্টায় ওকে আমি বেড়ি পড়াবো। 5-7 বছর জামিন মিলবে না। আপনার মেয়ের সংসার ধ্বংস হয়ে যাবে। জানি স্যার। প্রভাবতীর গলা এবার তলোয়ারের মতো শোনালো। কিন্তু চোরের বউ হয়ে বাঁচার চেয়ে আমার মেয়ে স্বামী ছাড়া সম্মান নিয়ে বাঁচুক, সেটাই আমি চাই। যে টাকার উপর এতগুলো মানুষের অভিশাপ লেগে আছে, সেই টাকায় আমার নাতি জন্ম নিক, এটা আমি মানব না। আমাকে ন্যায় বিচার দিন। কদম উঠে দাঁড়িয়ে স্যালুট করলেন। আজকাল লোকে নিজের লাভের জন্য বাপ মাকে বেচে দেয়, আর আপনি হাজারো মানুষের জন্য নিজের মেয়ের সংসার বাজি রাখলেন। বলুন, ওকে কোথা থেকে তুলব? যেখানে ওর অহংকারের জন্ম হয়েছিল, আলিবাগের সেই কোস্টাল ক্রাউন রিসর্টে। আপনি শুধু আপনার টিম রেডি রাখুন। বেরিয়ে এসে বিহানকে ফোন করল প্রভাবতী। গলার স্বর দুর্বল করে বলল, বিহান, আমি প্রভাবতী বলছি। আমি জানি আমি তোমাদের যোগ্য নই, কিন্তু আমার জীবনের সামান্য যা কিছু সঞ্চয়, 2টো খুপড়ি ঘর আর একটু জমি, আমি সব সর্বরীর নামে লিখে দিতে চাই। কাল সকাল 11টায় তোমরা সবাই আলিবাগের কোস্টাল ক্রাউন রিসর্টে এসো। আমি ওখানেই অপেক্ষা করব। ফোনের ওপারে সম্পদের কথা শুনেই বিহানের চোখে লোভ চিকচিক করে উঠল। হাসতে হাসতে রাজি হয়ে গেল সে। পরদিন সকাল। আলিবাগের সমুদ্রের হাওয়া যেন আজ কোনো বড় ঝড়ের পূর্বাভাস দিচ্ছিল। রিসর্টের বিশাল পোর্চে এসে থামল বিহানের মার্সিডিস। চোখে কালো রোদ চশমা, মুখে চরম বিরক্তি নিয়ে নামল বিহান। পেছনে বিশাখাবাই আর সর্বরী। কি উৎপাত এই বুড়ির! বিহান দরজাটা সজোরে আটকে বলল, নিজে থাকে ওই বস্তিতে, আর আমাদের টিকেছে এখানকার সবচেয়ে দামি রিসর্টে। নিশ্চয়ই ওই নোংরা হোটেল আর ভাঙা ঘরগুলো বেচে 10-20 লাখ টাকা পেয়েছি, সেটাই দিতে চাই। সর্বরী, তোর মা আসলেই একটা ড্রামা কুইন। ওই টাকা দিয়ে আমি অন্তত আমার গাড়ির সার্ভিসিংটা তো করাতে পারবো। বিশাখাবাই সাঁই দিলেন, যাক, মরার আগে সুমতি হয়েছে। সর্বরী চুপ করে রইল। লবিতে মখমলের সোফায় বসে অপেক্ষা করতে করতে 15 মিনিট পেরোতেই বিহান চেঁচাতে শুরু করল, কোথায় গেল বুড়ি? আমার সময়ের কোনো দাম নেই নাকি? ঠিক তখনই রিসর্টের গেটে একটা হুলুস্থুল পড়ে গেল। রিসর্টের ম্যানেজার থেকে শুরু করে সব কর্মী গেটের দিকে দৌড়ালো। 3টে কালো এসইউভি এসে থামল। দরজা খুলতেই 4 জন কালো স্যুট পরা বাউন্সার নেমে এলো। তারপর মাঝের গাড়ি থেকে পা রাখল প্রভাবতী। পায়ে সেই হাওয়াই চটি, পরনে সুতির শাড়ি, কিন্তু আজ তার হাঁটায় কোনো সাম্রাজ্ঞীর চেয়ে কম দম্ভ নেই। পাশে উকিল দেশপাণ্ডে আর তার দলবল। ম্যানেজার তাকে দেখে 90 ডিগ্রি ঝুঁকে নমস্কার করছে। এই দৃশ্য দেখে বিহান, বিশাখাবাই আর সর্বরীর চোখ কপালে উঠল। প্রভাবতী শান্ত পায়ে হেঁটে সোজা বিহানের সামনে এসে দাঁড়াল। বাউন্সাররা বিহানকে ঘিরে ফেলল। বিহান রোদ চশমা খুলে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি নাটক শুরু করেছেন শাশুড়িমা? এই ভাড়ার বাউন্সার আর উকিল এনে কাকে ভয় দেখাচ্ছেন? আর এই ম্যানেজার আপনাকে স্যালিউট করছে কেন? হোটেলের খাবার সাপ্লাইয়ের কন্ট্রাক্ট পেয়েছেন নাকি? প্রভাবতীর চোখ বিহানের চোখে স্থির।
গোটা লবিতে তার গম্ভীর ধারালো কণ্ঠস্বর গম গম করে উঠল। যে মানুষের নিজের জীবনটাই একটা জালিয়াতি, তাকে সত্যির ভাষা বুঝতে একটু সময় তো লাগবেই। দেশপাণ্ডে সাহেব একটা মোটা ফাইল বের করে বিহানের মুখের ওপর ছুঁড়ে দিলেন। ফাইলটা খুলে ভালো করে পড় বিহান। প্রভাবতীর গলা এবার চরমে উঠল। 15 দিন আগে এই রিসর্টে দাঁড়িয়ে তুই আমার দারিদ্র্যের, আমার হাতের বোনা কাঁথার, আমার মাতৃত্বের অপমান করেছিলি না? এই 30 একর জুড়ে থাকা কোস্টাল ক্রাউন রিসর্ট, এর প্রতিটি ইঁট, প্রতিটি কর্মচারী আমার। আমি প্রভা বিল্ডার্স অ্যান্ড ডেভেলপার্সের মালকিন। কথাটা বোমার মতো ফাটল লবিতে। বিহানের মুখের রক্ত নিমিষে শুকিয়ে গেল। কাঁপা কাঁপা হাতে ফাইলের প্রপার্টি ডিড আর তাতে প্রভাবতীর সই দেখে তার মনে হলো পায়ের তলার মাটি ফুঁড়ে সে পাতালে ঢুকে যাচ্ছে। বিশাখাবাই ধপ করে সোফায় বসে পড়লেন। মা? সর্বরীর গলা কাঁপছিল, চোখে জলের ধারা। তুমি এত বড় বড়লোক, তাহলে আমাদের কেন বলনি? তুমি ওই চালের ভাঙা ঘরে কেন পড়ে থাকতে? প্রভাবতী সর্বরীর দিকে এক অদ্ভুত বেদনাময় অথচ কঠোর দৃষ্টিতে তাকালো। কারণ সর্বরী, আমি দেখতে চেয়েছিলাম টাকার অহংকার ছাড়া তুই আসলে কি। তোর বাবার মৃত্যুর পর বৃষ্টিতে ভিজে লোকের অপমান সয়ে টিফিন বেচে এই 100 কোটির সাম্রাজ্য গড়েছিলাম। ভেবেছিলাম তোর মাটির সাথে টান থাকবে, তাই সব লুকিয়েছিলাম। আর তুই কি করলি? একটা চোর জোচ্চোরের টাকার লোভে পড়ে যে মা নিজের রক্ত জল করে তোকে বড় করলো, তার ভালোবাসার কাঁথা তুই ডাস্টবিনে ছুঁড়ে ফেললি। বিহান তখনও ধাক্কা সামলে উঠতে পারেনি। তোতলামো করতে করতে বলল, শাশুড়ি মা, আমাকে মাফ করে দিন। আমি সত্যি জানতাম না। আমরা সবাই মিলে এই প্রপার্টি সামলাবো। আমি তো আপনার জামাই। কোথায় গেল তার সেই দম্ভ? সে একেবারে প্রভাবতীর পায়ে লুটিয়ে পড়ার উপক্রম করল। তুই আমার প্রপার্টি সামলাবি? গর্জে উঠল প্রভাবতী। যে নীচ জানোয়ার নিজের স্বার্থে হাজারো গরিবের জীবনের শেষ সম্বল কেড়ে নিয়েছে, সে আমার প্রপার্টি ছোঁবে? ঠিক তখনই বাইরে পুলিশের সাইরেন বেজে উঠল। 3টে পুলিশ ভ্যান থেকে সদল বলে নামলেন ইন্সপেক্টর কদম। সোজা লবিতে ঢুকে বিহানের সামনে দাঁড়ালেন। বিহান দেশাই, তোমার খেলা শেষ। কদম সর্বরী আর বিশাখাবাইয়ের দিকে ঘুরে চড়া গলায় বললেন, ম্যাডাম, যে স্বামীর টাকায় আপনারা এত ফুটানি মারেন, সে একজন জালিয়াতি, রিটায়ার্ড মাস্টার। গরিব বয়স্ক মানুষের জমানো টাকা চুরি করে সে তার ফেক অ্যাকাউন্টে ভরেছে। 30 কোটির স্ক্যাম। ওই যে বিদেশি কাপড়টা পরে আছেন, ওটা এক বৃদ্ধের পেনশনের টাকায় কেনা। যে মার্সিডিজে চড়ে এলেন, ওটা এক বিধবার জমানো টাকায় কেনা। আপনার এই স্বামী একটা আদ্যপান্ত ফ্রড। সর্বরীর মনে হলো কেউ যেন তার গায়ে ফুটন্ত তেল ঢেলে দিয়েছে। তার মিকি দুনিয়া তাসের ঘরের মতো ভেঙে পড়ল। যাদের চোখের জলেই টাকা মাখা, সেই টাকার অহংকারেই সে মায়ের অপমান সহ্য করেছে। বুক ফেটে কান্না বেরিয়ে এলো তার, মাটিতে বসে পড়ল সে। বিশাখাবাই বুক চাপড়ে কাঁদতে শুরু করলেন। ও সাহেব, আমার ছেলেকে ছেড়ে দিন। কদম ইশারা করতেই দুজন কনস্টেবল বিহানের হাত মুচড়ে হাতকড়া পরিয়ে দিল। খট করে একটা শব্দ হলো। বিহানের সব দম্ভ, অহংকার, স্যুটবুটের চাকচিক্য 1 সেকেন্ডে ধুলোয় মিশে গেল। শাশুড়িমা, আমাকে বাঁচান, আমি আর এমন করব না। সর্বরী, তোর মাকে বল কমপ্লেন তুলে নিতে। আমি জেলে মরে যাব, আমার কেরিয়ার শেষ হয়ে যাবে। বিহান ঘামে ভেজা মুখে কুকুরের মতো ভিক্ষা চাইছিল, কিন্তু সর্বরী পাথরের মতো বসে রইল। তার মুখ থেকে একটা শব্দও বেরোল না। বিহানকে তার এখন একটা ঘৃণ্য কীট মনে হচ্ছিল। প্রভাবতী চরম বিতৃষ্ণায় বিহানের দিকে তাকাল। কেরিয়ার? গরিবের গলা কাটার কেরিয়ার? যেদিন তুই ওই অসহায় মানুষগুলোর মুখের গ্রাস কেড়েছিলি, সেদিনই তোর জীবন শেষ হয়ে গিয়েছিল। নিয়ে যান অফিসার ওকে, ওর পাপের ছায়াও যেন এই মাটিতে না পড়ে। বিহানকে টেনে হিঁচড়ে ভ্যানে তোলা হলো। সাইরেন বাজিয়ে পুলিশ চলে গেল। লবিতে শুধু বিশাখাবাইয়ের ডুকরে কাঁদার শব্দ। আর সর্বরী, যার সব অহংকার ছাই হয়ে গেছে, ফ্যাল ফ্যাল করে মায়ের দিকে তাকিয়ে রইল। প্রভাবতী মেয়ের কাছে গেল না। বিন্দুমাত্র মায়া না দেখিয়ে কঠোর গলায় বলল, সর্বরী, এটা তোর কর্ম আর তোর টাকার অহংকারের ফল। তুই মায়ের কাঁথা ডাস্টবিনে ফেলেছিলি, আজ ভগবান তোর এই দুর্নীতির প্রাসাদটাই ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিল। সর্বরী হাত জোড় করে ফুঁপিয়ে কেঁদে উঠল। কিন্তু প্রভাবতী ঘুরে দাঁড়িয়ে বাউন্সারদের নিয়ে বেরিয়ে গেল। পড়ে রইল শুধু সর্বরীর অনুতাপের ছাই। 8-9 মাস কেটে গেছে। সর্বরী বিহানকে ডিভোর্স দিয়েছে। বিহান এখন আর্থার রোড জেলের অন্ধকার প্রকোষ্ঠে পড়ছে। জামিনের আবেদন খারিজ হয়ে গেছে। বিশাখাবাইয়ের দম্ভ ধুলোয় মিশেছে। আর আলিবাগের সেই বিলাসবহুল কোস্টাল ক্রাউন রিসর্ট?
প্রভাবতী বুলডোজার দিয়ে সেই অহংকারের প্রাসাদ গুঁড়িয়ে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। সেই জায়গায় আজ গড়ে উঠেছে এক শান্ত, স্নিগ্ধ, সবুজে ঘেরা আশ্রম, অন্নপূর্ণা বয়স্ক নিবাস। আজ সেই আশ্রমের উদ্বোধনের দিন। সমুদ্রের বাতাসে আজ কোনো বিদেশি গানের উগ্রতা নেই, বরং ভেসে আসছে সানাই আর ভজনের পবিত্র সুর। বিহান যাদের টাকা লুটে নিয়েছিল, সেই সব সর্বশান্ত, সহায় সম্বলহীন বৃদ্ধ বৃদ্ধা আর রিটায়ার্ড কর্মীদের এই আশ্রমে আজীবনের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে প্রভাবতী। বাগানের তুলসী মঞ্চের পাশে বসে কোনো দাদু শান্তিতে খবরের কাগজ পড়ছেন, তো বয়স্কা দিদিমারা নিজেদের মধ্যে গল্প করছেন। জীবনের পরন্ত বেলায় এই মানুষগুলো একটা ভালোবাসার ছাদ পেয়েছে। তাদের মুখের হাসি আর চোখের ভরসা প্রভাবতীর ১০০ কোটি টাকার সম্পত্তির চেয়েও অনেক বেশি দামি। কিন্তু সর্বরী কোথায়? ৮ মাস আগে যে এই জায়গায় লাখ টাকার শাড়ি আর গয়না পরে অহংকারে অন্ধ হয়ে বসেছিল, সর্বরী ছিল আশ্রমের বিশাল রান্নাঘরে। আজকের সর্বরীকে চেনাই যায় না। পরনে একদম সাধারণ ফ্যাকাশে সুতির শাড়ি, চুল একটা সাধারণ ক্লিপ দিয়ে আটকানো, হাতে শুধু দুটো কাঁচের চুড়ি, কপালে ছোট্ট টিপ, গায়ে কোনো গয়না নেই, মেকআপের লেশ মাত্র নেই। রান্নার আঁচে মুখটা ঘামে ভিজে গেছে। সে নিজের হাতে পরম মমতায় আশ্রমের আবাসিকদের পাতে গরম রুটি আর ডাল বেড়ে দিচ্ছে। দিদা, আর একটু ডাল দেব? দাদু, আচার দিয়ে একটু। তার মিষ্টি নম্র গলা সারা ডাইনিং হলে গমগম করছে। খাওয়া শেষ করে এক বৃদ্ধ দাদু সর্বরীর মাথায় হাত রেখে বললেন, মা রে, তোর হাতের রান্নায় সাক্ষাৎ অন্নপূর্ণার স্বাদ। ভগবান তোর আর তোর সন্তানের মঙ্গল করুক। আশীর্বাদ শুনে সর্বরীর চোখ জলে ভরে গেল। আজ সে আসল বড়লোকির মানে বুঝতে পেরেছে। মানুষের আশীর্বাদ থেকে যে শান্তি মেলে, তা কোনো ব্র্যান্ডেড গাড়ি বা কাপড়ে নেই। সারাদিনের অনুষ্ঠান শেষ, রাত নেমেছে। আবাসিকরা সবাই ঘুমিয়ে পড়েছে। সমুদ্রের ঢেউয়ের একটানা শব্দ ছাড়া চারদিক নিস্তব্ধ। আশ্রমের বাগানের একটা বেঞ্চে একা বসে সমুদ্রের দিকে তাকিয়ে আছে প্রভাবতী, মুখে অসীম প্রশান্তি। পেছন থেকে নিঃশব্দে এগিয়ে এলো সর্বরী। মায়ের পাশে এসে বালির ওপর হাঁটু গেড়ে বসে পড়ল সে। মুখটা মায়ের কোলে রাখতেই ৮ মাসের আটকে রাখা কান্না বাঁধ ভাঙা নদীর মতো আছড়ে পড়ল। মা, আমাকে মাফ করে দে মা। কান্নায় ভেঙে পড়ে সর্বরী। আমি অনেক বড় অপরাধী। আমি তোর ঘাম, তোর কষ্টকে নোংরা ভেবেছিলাম। আমি শুধু ওই ঝকঝকে প্রাসাদটা দেখেছিলাম, কিন্তু বুঝতে পারিনি তার ভিত হাজারো গরিবের চোখের জল আর প্রতারণার ওপর দাঁড়িয়ে। টাকার অন্ধ মোহ আমার চোখ এমনভাবে ঢেকে দিয়েছিল যে তোর ভালোবাসার কাঁথাটাও আমি দেখতে পাইনি। একটা চোরের জন্য আমি নিজের মায়ের অপমান চুপচাপ মেনে নিয়েছিলাম। সর্বরীর নিঃশ্বাস আটকে আসছিল কান্নায়। আমি নরক যন্ত্রণা ভুগেছি মা। আমার ওই টাকা চাই না, ওই মেকি অহংকার চাই না। আজ সারাদিন উনুনের আঁচে দাঁড়িয়ে রান্না করার সময় বুঝেছি ২০টা বছর তুই আমার জন্য কিভাবে আগুনে পুড়েছিস। আমার কিছু চাই না মা, আমি শুধু তোর মেয়ে হয়ে থাকতে চাই। আমাকে ক্ষমা করে দে। মায়ের মন তো মায়েরই হয়। প্রভাবতীর ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সর্বরীর মনের সব অহংকার আজ ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। পড়ে আছে শুধু খাঁটি মানবিকতা আর অনুতাপ। প্রভাবতী ঝুঁকে ২ হাতে সর্বরীকে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরল। ২০ বছর পর একজন মা আর মেয়ে যেন সত্যিকারের একে অপরকে ফিরে পেল। প্রভাবতীর চোখ দিয়েও জল গড়িয়ে পড়ল। মেয়ের পিঠে হাত বুলিয়ে সে বলল, কাঁদিস না মা, আমার রাগ তোর ওপর ছিল না, তোর মাথার ভেতরে ঢুকে যাওয়া ওই টাকার অহংকারের ওপর ছিল। সোনা আগুনে পুড়েই খাঁটি হয়, তুইও আজ খাঁটি হয়েছিস। আজ যখন তুই নিজের হাতে খাবার বাড়ছিলি, তোকে সত্যিই আমার মেয়ে মনে হচ্ছিল। সর্বরীর চোখ মুছে দিয়ে প্রভাবতী বলল, আয় আমার সাথে, তোকে একটা জিনিস দেওয়ার আছে। আশ্রমের মূল অফিসে নিয়ে গেল প্রভাবতী। সেখানে দেওয়ালে মাধবরাওয়ের ছবির ঠিক নিচেই একটা সুন্দর কাঠের আর কাঁচের ফ্রেমে বাঁধানো একটা জিনিস রাখা। সর্বরী চোখ তুলে তাকাতেই থমকে গেল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। ওটা সেই কাঁথা, সেই গোধূলি যাতে সর্বরীর ছোটবেলার জামা, পৈঠানি শাড়ির পাড় আর বাবার শার্টের টুকরো মেশানো, যে কাঁথা বিহান ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছিল। প্রভাবতী সেটা ময়লা থেকে তুলে নিজের প্রাণের চেয়েও বেশি যত্নে রেখে দিয়েছিল।
আর আজ সেটা ঠাকুরের সিংহাসনের মতো ফ্রেমে বাঁধিয়ে রেখেছে। মা, সর্বরী কাঁপা হাতে কাঁচের ফ্রেমটা ছুল। প্রভাবতী আবেগঘন গলায় বলল, টাকা, রিসর্ট, গাড়ি সব এক মুহূর্তে ধুলোয় মিশে যায় মা, কিন্তু আমার ঘাম আর ভালোবাসা দিয়ে বোনাই কাঁথাটাই তোর আসল উত্তরাধিকার। এটা সারা জীবন তোকে আর তোর সন্তানকে মনে করাবে যে মানুষের পা সবসময় যেন মাটিতেই থাকে। সর্বরী কাঁচের ফ্রেমটা বুকে শক্ত করে জড়িয়ে ধরল। যে কাঁথাকে সে একদিন অবজ্ঞা করেছিল, আজ সেটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ। সে মাকে আবার জড়িয়ে ধরল। বাইরে সমুদ্রের ঢেউয়ের শব্দটা এখন যেন অনেক শান্ত আর মধুর শোনাচ্ছে। টাকা দিয়ে পৃথিবীর সবকিছু কেনা যায় ঠিকই, কিন্তু বাবা মায়ের ঝরানো ঘাম আর তাদের দেওয়া শিক্ষা কোনো বাজারে বিক্রি হয় না। মেকি আভিজাত্য আর অহংকারের দুনিয়ায় বাঁচতে গিয়ে আমরা অনেক সময় আপনজনদেরই আঘাত করে ফেলি। কিন্তু মনে রাখবেন, কষ্টের রুটি আর ভালোবাসার কাঁথা কখনোই পুরনো হয় না, আর দুর্নীতির ইমারত কোনোদিন টিকে থাকতে পারে না।